রেগুলার ফিজিক্স শুরু করব। আচ্ছা দেখো, আমরা ক্যালকুলাস ফর ফিজিক্সের আজকে আমরা মোটামুটি একটা ফিনিশিং ক্লাস করব আর কি। তোমাদেরকে আগেই এটা করা হয়েছে, ঈদের পরে যেহেতু আজকে প্রথম ক্লাস, তোমরা হয়তো কোরবানির গোশত টোস্ত খেয়ে অনেক কিছু ভুলে গেছো। মনে আছে কিছু ক্যালকুলাস যে আলোচনা করছিলাম? ক্যালকুলাস আমরা বলছিলাম ক্যালকুলাস হচ্ছে মূলত ক্যালকুলাসের দুইটা ভাগ, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা পরিবর্তনের হার নিয়ে মূলত আলোচনা করি। পরিবর্তনের হার নিয়ে আলোচনা করি এবং এই পরিবর্তনের হারটা আমরা আলোচনা করি চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে পরিবর্তনের হারকে আমরা আলোচনা করি চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য। আর সে কারণেই ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা কি বের করতে পারি? আমরা তাৎক্ষণিক বেগ বের করতে পারি। তাৎক্ষণিক বেগ আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে কেন বের করতে পারি? কারণ তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে যে যদি কোনো একটা কণা গতিশীল থাকে এমন ভাবে যে তার বেগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়, তার বেগের মধ্যে প্রতি মুহূর্তেই পরিবর্তন থাকে, সেক্ষেত্রে আমরা যদি বেগ বের করতে চাই তাহলে প্রতিটা মুহূর্তের জন্য তার আলাদা আলাদা করে বেগ থাকবে। ধরা যাক কোনো একটা কণা, তার সরণ s ইকুয়ালস টু, যদি আমরা এরকম একটা রিলেশন লিখি, যেমন লিখলাম যে 4t³ মাইনাস 3t² প্লাস 5t প্লাস 1, এরকম একটা সম্পর্ক দিয়ে কোনো একটা কণার সরণকে সময়ের সাথে সম্পর্কিত করা যায়। যদি এরকম একটা সম্পর্ক হয় যে এখানে বোঝা যাচ্ছে যে s এর পরিবর্তন হবে t এর পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ কণাটা সময়ের সাথে সাথে s এর মানের পরিবর্তন হবে এবং s এর মান বৃদ্ধি পাবে। এখানে দেখো s এর মান যে বৃদ্ধি পাবে এই জিনিসটা আমরা বুঝতে পারি এই জন্য যে এখানে t এর সাথে রিলেটেড একটা মানে এখানে যদিও মাইনাস আছে, কিন্তু এখানে হচ্ছে স্কয়ার আর এখানে হচ্ছে কিউব, কাজেই মাইনাসের কারণে t এর মান বৃদ্ধি পেলে এই রাশিটার মান বৃদ্ধি পাবে, কাজেই এই রাশিটা s এর মানকে কমাবে। কিন্তু এখানে যেহেতু কিউব আছে আর অন্যান্য টি টার্ম আছে, তার মানে বোঝা যাচ্ছে যে টি এর বৃদ্ধির সাথে সাথে কণাটার একটা সরণ হবে। এখন এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে যদি আমরা তাৎক্ষণিক বেগ বের করতে চাই, যেমন এই বেগটাকে তাৎক্ষণিক বেগ কেন বলবো এটাও আমরা একটু পরে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে কেন এটা তাৎক্ষণিক বেগ। যেমন তাৎক্ষণিক বেগ v কে আমরা লিখবো ds বাই dt, আর ds বাই dt মানে হচ্ছে যে t এর সাপেক্ষে s এর অন্তরীকরণ বা s কে ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে, অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে বা অন্তরীকরণ করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েট করার যে নিয়ম আমরা আগে জানছি যে এখানে যদি এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 4t³, তাহলে 4 কনস্ট্যান্টই থাকবে, t³ হয়ে যাবে 3t², তারপর -3 কনস্ট্যান্ট, কাজে এখানে -3 থাকবে, আর t² হয়ে যাবে twice t, আর 5t এখানে
টি কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, কাজে এটা হয়ে যাবে অনলি 5। আর 1 একটা কনস্ট্যান্ট, কাজে 1 এর কোনো পরিবর্তন নাই, কাজে 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তাহলে দেখো আমরা বেগ বা ভেলোসিটির যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে 12t স্কয়ার মাইনাস 6t প্লাস 5। তাহলে দেখো যে এটা যদি সরণের এক্সপ্রেশন হয় তাহলে বেগের এক্সপ্রেশনটার মধ্যে যে টি দেখা যাচ্ছে, এই টিটা আসলে কি মিন করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে টি এর প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মানে আমরা ভেলোসিটির ভিন্ন ভিন্ন মান পাবো। কাজেই এই ভেলোসিটিটাকে আমরা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ বলবো। তাৎক্ষণিক বেগ অর্থাৎ প্রতিটা ক্ষণে ক্ষণে বেগের মান যখন বদলায় তখন বেগকে আমার তাৎক্ষণিক বেগ দিয়েই বের করতে হয়। আর যে ক্ষেত্রে বেগের মান প্রতি ক্ষণে ক্ষণে বদলায় না, কনস্ট্যান্ট থাকে কিছু সময়, তারপরে চেঞ্জ হয়ে আবার কনস্ট্যান্ট হয়, তাহলে যেই সময় বেগের মান কনস্ট্যান্ট থাকে তখন আমার তাৎক্ষণিক বেগ বলতে হয় না। কিন্তু এখানে যেহেতু প্রতিটা ক্ষণে বেগের মান ভিন্ন ভিন্ন, কাজেই এখানে আমাদের তাৎক্ষণিক বেগ বের করতে হবে। আর এই ধরনের সম্পর্কগুলো বা এই ধরনের আহ গতি বিষয় সম্পর্কিত সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইয়ে বের করতে হবে, মানে ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ব্যবহার করতে হবে। এখন দেখো যদি আমাকে বলা হয় যে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পর কণাটি কোথায় ছিল, তাহলে সরণের মান বের করার জন্য আমরা এখানে টি এর মান বসাবো 5 সেকেন্ড। আর যদি বলা হয় তখন কণাটির বেগ কত ছিল, তখন আমরা এখানে টি এর মান বসাবো। যদি বলা হয় 5 সেকেন্ড পর সরণ, 5 সেকেন্ড পর সরণ সমান আমরা এখানে মান বসাবো। তাহলে এখানে মান বসালে হবে 5 ইন্টু 5 কিউব, সরি 4 ইন্টু 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 5 ইন্টু 5 প্লাস 1। এখন এটা যদি মিটার ইউনিটে থাকে তাহলে এটা হচ্ছে এত মিটার। তাহলে 4 5 কিউব হচ্ছে 125, 125 ইন্টু 4 হচ্ছে 500 প্লাস, সরি প্লাস না মাইনাস 3 into 25, that is 75, plus 25 plus 1 মিটার। এবং এখান থেকে আমরা মান বসালে এখানে হবে হচ্ছে -50, 500 minus 50 হচ্ছে 450 plus 1, that is 451 মিটার। অর্থাৎ 5 সেকেন্ড পর কণাটার সরণ হবে 451 মিটার। আর যদি বলা হয় 5 সেকেন্ড পরে বেগ, 5 সেকেন্ড পর বেগ, তাহলে 5 সেকেন্ড পর বেগ v ইকুয়ালস টু হবে এখানে 5 বসাবো, 12 ইন্টু 25 মাইনাস 6 ইন্টু 5 প্লাস 5। তাহলে 12 ইন্টু 25 হলো আমাদের 300, 5 ইন্টু 6 হচ্ছে -30 প্লাস 5, তাহলে -30 প্লাস 5 হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 25, 300 মাইনাস 25 মানে হচ্ছে 275। এটা হচ্ছে ভেলোসিটি, তার মানে আমরা যদি এখানে মিটার এবং সেকেন্ডে ইউনিট থাকে তাহলে আমরা লিখবো 5 সেকেন্ড পরে বেগ হচ্ছে 275 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা বেগ বের করতে পারি। ঠিক একইভাবে যদি বলা হয় 5 সেকেন্ড পরে ত্বরণ কত, তাহলে ত্বরণ আমরা জানি ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তনের হার। কাজে ত্বরণ বের করার জন্য আমরা এই এক্সপ্রেশনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে পারি। অর্থাৎ ত্বরণ যদি বের করতে বলা হয়, ত্বরণ এ ইকুয়ালস টু, এটা ডিফারেন্সিয়েশন, এটাকে আমি আর ডিভি বাই ডি আচ্ছা লিখতে পারি ডিভি বাই ডিটি। আর ডিভি বাই ডিটি হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করলে যা হবে এটা হবে 12, কনস্ট্যান্টটা কনস্ট্যান্টই থাকবে, টি স্কয়ারটা হয়ে যাবে টোয়াইস টি, তার মানে 12 ইন্টু টোয়াইস টি মাইনাস 6, তার মানে 24t মাইনাস 6। তাহলে এই যে 24t মাইনাস 6, এখানে আমরা যদি মান বসাই, টি এর মান 5 সেকেন্ড বসাই, তাহলে আমরা লিখবো ত্বরণ
5 সেকেন্ড পর ত্বরণ ইকুয়ালস টু 5 into 24 120 minus 6 120 minus 6 meter per second square, that is 114 meter per second square. তাহলে এইভাবে আমরা বেগ ত্বরণ বের করার ক্ষেত্রে ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একদম সিম্পল ভাবে আমরা দেখালাম যে ফিজিক্সের অ্যাপ্লিকেশন। আরো বিভিন্ন ক্ষেত্রে আমরা যখনই পরিবর্তনের হারের ব্যাপার থাকবে তখন আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে ব্যবহার করব। এখন আমরা আসি যে এই ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আমরা কিভাবে শিখব। যদি আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসকে জানি, বুঝি, আচ্ছা, তাহলে আমরা অবশ্যই এই ব্যাপারটা এতক্ষণে বুঝতে পারছি যে এফএক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, দ্যাট ইজ dfx বাই dx ইকুয়ালস টু যদি অপর কোনো ফাংশন gx হয়, তাহলে dfx বলতে আমরা বুঝি যে fx এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। এই পরিবর্তনটা কখন? যখন x ক্ষুদ্রাতি ক্ষুদ্র dx পরিমাণ পরিবর্তন হয়। তাহলে এই পরিবর্তনকে dx দিয়ে ভাগ করলে এটা হচ্ছে পরিবর্তনের হার। তাহলে এটা যদি gx হিসাবে পাওয়া যায়, fx এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার যদি আমাদের gx হয়, তাহলে আমরা dfx কে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে gx dx। এখন এই dfx কে যদি আমরা চিন্তা করি যে x এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, আমি জিনিসটা আগে হয়তো তোমাদের একবার দেখাইছি, আবার বলতেছি যে এখন আমরা একটা গ্রাফের সাহায্য নেই। ধরা যাক এই fx ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে যদি প্লট করি, তাহলে fx ফাংশনটা হচ্ছে এরকম একটা গ্রাফ। ধরা যাক gx ফাংশনটা হচ্ছে এরকম আরেকটা গ্রাফ। gx কেও যদি আমরা x এর সাপেক্ষে গ্রাফ করি, এদিকে x, এদিকে gx, আবার এদিকে x, এদিকে fx। এখন আমরা যদি এরকম চিন্তা করি যে x এর কোনো একটা সুনির্দিষ্ট মান x এর কোনো একটা সুনির্দিষ্ট মান, ধরা যাক এই মানটা x1, এই মানটা x2, এই একই স্কেলে ড্র করা হয়েছে এখানে, এটা x1, এটা x2। তাহলে x এর মান x1 থেকে x2 পর্যন্ত যদি চেঞ্জ হয়, তাহলে এই জিনিসটা দ্বারা আমরা কি বুঝবো যে gx এর যে কোনো একটা মান, ধরা যাক x1 মানের জন্য এখানে gx এর একটা মান থাকবে এবং তাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র dx দিয়ে গুণ করব। দ্যাট ইজ আমরা এরকম ভাবে এই dx এর এতটুকু ব্যবধান দিয়ে আমরা গুণ করব। তাহলে কিন্তু আমরা যেটা পাবো, আমরা যদি এরকম ভাবে ছোট ছোট ব্যবধানে ভাগ করি, অর্থাৎ x1 থেকে x2 পর্যন্ত আমরা এরকম ছোট ছোট এই যে ব্যবধানগুলো, এই ব্যবধানগুলোকে আমরা বলতেছি dx। এখন এইখান থেকে এতটুকু পর্যন্ত এই যে এই দৈর্ঘ্যটাকে যদি আমরা dx দিয়ে গুণ করি, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফলটা পাবো। আবার পরবর্তী পরিবর্তনের সময় পরবর্তী পরিবর্তিত যে মান, অর্থাৎ এখান থেকে এইখানে dx পরিমাণ বৃদ্ধির পর x এর মান যা হবে, সেই মানটাকে যদি আমরা আবার gx এর মধ্যে বসিয়ে, তাহলে আমরা, যেহেতু এটা হচ্ছে gx এর গ্রাফ, কাজে এখানে x এর মান বসালে এই এতটুকু দৈর্ঘ্য হচ্ছে gx, তাহলে এই দৈর্ঘ্যটাকে যদি আবার dx দিয়ে গুণ করি, তাহলে এই মানগুলো যেহেতু খুবই ক্ষুদ্র, এই ব্যবধানগুলো যেহেতু খুবই ক্ষুদ্র, কাজে এখানে আমরা এই এরিয়াটাকে একটা আয়তক্ষেত্র বিবেচনা করতে পারি। যদিও এখানে উপরে এই দাগটা একেবারে অনুভূমিক না হয়ে একটু আড়াআড়ি বা একটু উপরের দিকে
বেড়ে যাচ্ছে এরকম হতে পারে, কিন্তু তাতে করে আমাদের যে ভুল হবে সেই ভুলটাকে আমরা ইগনোর করতে পারি। তো এরকম ভাবে ছোট ছোট, অর্থাৎ আমরা যেহেতু ডিএক্স কে খুব ক্ষুদ্র করে নিলাম, কাজে সে কারণে আমরা এই ক্ষেত্রফলটাকে, এই ক্ষুদ্র ক্ষেত্রফলটাকে জিএক্স ডিএক্স বলতে পারি। এবং এই সবগুলো জিএক্স ডিএক্স x1 থেকে x2 পর্যন্ত যদি আমরা যোগ করি, সেটাকে আমরা এইরকম সিম্বল দিয়ে প্রকাশ করি, এবং এটাকে আমরা বলি ইন্টিগ্রেশন এবং x1 থেকে x2 পর্যন্ত। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি এই ক্ষেত্রফলটাকে বের করতে চাই, অর্থাৎ এই গ্রাফের নিচে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে এই ক্ষেত্রফলটা হবে হচ্ছে এইভাবে প্রকাশিত একটা এক্সপ্রেশন। এখন এই পাশে আমরা দেখতে পাচ্ছি, এই পাশে হচ্ছে ডিএফএক্স। তাহলে আমরা এইদিকে এই ক্ষেত্রফলটাকে বের করব, আর এখানে ডিএফএক্স গুলোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি x1 থেকে x2 পর্যন্ত, x1 থেকে x2 পর্যন্ত। এখন ডিএফএক্সটা কি? ডিএফএক্সটা হচ্ছে এফএক্স এর পরিবর্তন। ডিএফএক্স মানে হচ্ছে এফএক্স এর পরিবর্তন। তো এফএক্স এর পরিবর্তন হচ্ছে, ধরা যাক x1 এর মান এখান থেকে যদি এখানে যায়, তাহলে এফএক্স এই রেখা থেকে, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আসলে। এখানে আমরা একটু বেশি জায়গা দেখাই আমাদের বোঝার সুবিধার জন্য। ধরা যাক এফএক্স এতটুকু চেঞ্জ হলো, তাহলে এফএক্স এর পরিবর্তনটা কিন্তু আমরা এখান থেকে পাবো, এফএক্স এর পরিবর্তনটা পাবো। স্যার স্যার জি বলো। আমরা স্যার ডিএক্স কোনটাকে বলছি? ডিএক্স বলছি হচ্ছে এই যে ছোট ছোট স্মল সেগমেন্ট গুলা, এই যে এই পরিবর্তন গুলা হচ্ছে ডিএক্স। অর্থাৎ x1 থেকে x2 পর্যন্ত x এর মানটা চেঞ্জ হবে ডিএক্স ডিএক্স করে, তাহলে এগুলো হলো ডিএক্স। তাহলে x এর মান x1 থেকে ডিএক্স পরিমাণ চেঞ্জ হলে পরে, ধরা যাক এখানে আমি একটু ছবিটা বড় করে, এটা বোঝানোর জন্য আমি একটু বড় করে ভাগটা দেখাইছি। ধরা যাক যদি আমাদের এতটুকু ডিএক্স হয়, তাহলে এইটা হলো আমার ডিএফএক্স। তাহলে আমাদের এফএক্স এর প্রথম মান ছিল এখানে fx1, আর fx এর ফাইনাল মান হচ্ছে এখানে fx2, দ্যাট ইজ এই হলো আমাদের fx1, এই যে এখানে হচ্ছে আমাদের fx1, এখান থেকে এতটুকু। তাহলে দেখো, যদি আমরা x এর মান dx dx করে চেঞ্জ করি, তাহলে dfx গুলোকে যোগ করলে আমরা কিন্তু এখান থেকে এই সবগুলো পরিবর্তন, অর্থাৎ আমরা এই পরিবর্তনটা পাবো। আর এই পরিবর্তনটাকে স্পষ্টত আমরা fx2 মাইনাস fx1 বলতে পারবো। তাহলে fx2 মাইনাস fx1 যেহেতু আমাদের সহজ কাজ, অর্থাৎ এই ফাংশনটার ইনিশিয়াল ভ্যালু এবং ফাইনাল ভ্যালুর মধ্যে টোটাল পরিবর্তনটাই হলো এই ফাংশনটার এরকম ফাংশনের তাৎক্ষণিক মান এবং এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, আবার পরবর্তী পরিবর্তিত মান এবং এক্স এর ক্ষুদ্র পরিবর্তন, এগুলোকে যোগ করে যে টোটাল রেজাল্টটা, সেই রেজাল্টটা আমরা এই ফাংশনের দুইটা ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালুর পার্থক্য থেকে বের করে ফেলতে পারবো। সো আমাদের এইটা আর করতে হবে না, আমরা এইটা থেকেই আমরা মান বের করতে পারবো। তো এখন আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে গিয়ে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমাদের কি সুবিধাটা দিতেছে, যদি আমরা কোনো একটা ফাংশন, ধরা যাক জিএক্স এর ক্ষেত্রে যদি আমাকে এই কাজটা করতে হয়, আমরা বুঝতেই পারতেছি এই কাজটা খুব ডিফিকাল্ট। জিএক্স এর মান বসাবো, তারপর সেটাকে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন দিয়ে গুণ করব, তারপরে এক্স এর ওই ক্ষুদ্র পরিবর্তন সমেত জিএক্স এর আরেকটা মান বসাবো, সেই মানকে আবার এক্স এর ক্ষুদ্র পরিবর্তন দিয়ে গুণ করব। এই কথাটা মনে হয় তোমরা বুঝতেছো না, আমি জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে আবার বলি, আমার মনে হচ্ছে যে এখানে একটু অস্পষ্টতা থেকে যাচ্ছে। ধরা যাক আমাদের জিএক্স টা হচ্ছে এরকম, জিএক্স ইকুয়ালস টু, একটা সহজ ফাংশনই ধরি, জিএক্স ইকুয়ালস টু মনে করো এক্স স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স বলতে আমরা কি বুঝবো? ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স বলতে আমরা কি বুঝবো? ধরা যাক আমার x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 3, তাহলে এখানে জিএক্স ডিএক্স বলতে কি বুঝবো? প্রথম আমরা জিএক্স এর মান 2 বসাবো, দ্যাট ইজ 2 স্কয়ার, এক্স এর মান 2 বসাবো, তাকে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন দিয়ে গুণ করব। এখন এই ক্ষুদ্র পরিবর্তনটা ধরো আমাদের 0.001, তাহলে এই ক্ষুদ্র পরিবর্তন দিয়ে গুণ করব। তার পরবর্তীতে আবার জিএক্স এর পরিবর্তিত মান লিখবো, অর্থাৎ 2.001, এটার হোল স্কয়ারকে আবার ক্ষুদ্র পরিবর্তন 0.001 দিয়ে গুণ করব। তারপরে আবার 2.002, কারণ এটার সাথে আরো ডিএক্স পরিমাণ বেড়ে যাবে, তার স্কয়ারকে আবার গুণ করব 0.001 পর্যন্ত। এই রকম ভাবে আমরা এই যে মানটা দেখো, এই মানটা আগে প্রথম ছিল মানটা 2,
তারপরে 2 থেকে 2.001, 2.002 এরকম ভাবে মান বাড়তে বাড়তে মানটা এক সময় 3 পর্যন্ত যখন হবে তখন আমরা স্টপ করব। এই সবগুলো যোগের ফলাফলটা কি হবে এটা যদি আমি বের করতে চাই, তাহলে বলা হচ্ছে কি আমরা এই মানটা পেয়ে যাব সিম্পলি x³/3। এখানে যদি আমরা x এর মান 2, x এর মান অর্থাৎ x³/3 এর মধ্যে যদি আমরা আপার লিমিট 3 এবং লোয়ার লিমিট 2 বসাই, তাহলে এই বিয়োগফল থেকে দ্যাট ইজ 3³/3 মাইনাস 2³/3 এই ফলাফলটাই আমাদের এই ফলাফলটাকে দিয়ে দিবে। সো এটাই হচ্ছে আমাদের এই যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসকে বের করতে পারি, এটাই হচ্ছে আমাদের সুবিধা। অর্থাৎ যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা জানবো যে যার ইন্টিগ্রেশন করতেছি সেই ফাংশনটা কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায়। যেমন আমরা এইটাকে ইন্টিগ্রেশন করতেছি, এই gx কে ইন্টিগ্রেশন করতেছি, তা আমরা জানি এই x² পাওয়া যায় x³/3 কে ইন্টিগ্রেশন করে, এই x² পাওয়া যায় x³/3 কে ইন্টিগ্রেশন করে। এই জন্য আমি x³/3 লিখছি। মেবি এটা তোমার প্রশ্ন ছিল যে কেন আমি x³/3 লিখলাম। দেখো আমি আবার একটু দেখাই নেক্সট পেজে, যে আমরা যদি ইন্টিগ্রেশন করি x² dx কে, আমরা এটা সরাসরি লিখতে পারবো x³/3 এরকম লিখবো। আচ্ছা, এখন এই x³/3 এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিতে হয়, কিন্তু আমরা যখন আমাদের সীমা দেওয়া থাকবে 2 থেকে 3 তখন আমাদের ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা থাকবে না, ইন্টিগ্রাল কনস্ট্যান্টটা আমাদের লাগবে না। তো তখন আমরা এখানে লিখবো 2, 3 এবং এটার ফলাফল আমরা লিখবো 3³/3 মাইনাস 2³/3। তো এটা আমরা কেন লিখলাম, কারণ হচ্ছে ওই যে আমি বলছিলাম, দেখো আগের পেজে যাই আবার, আমরা বলছিলাম fx কে ডিফারেন্সিয়েট করলে যদি gx পাওয়া যায় তাহলে ইন্টিগ্রেশন gx dx হচ্ছে ইন্টিগ্রেশন dfx। অর্থাৎ আমাদের এই gx টা হচ্ছে এখানে x² আর fx টা হচ্ছে x³/3। এবং দেখো যে x³/3 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, x³/3 এটাকে যদি আমরা ddx করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের 1/3 কনস্ট্যান্ট হিসাবে থাকবে আর x³ টা হয়ে যাবে 3x²। এই যে 3 3 কাটা গেল, দ্যাট ইজ x²। তো যেহেতু x² কে ডিফারেন্সিয়েট করলে x³/3 ইন্টিগ্রেট করলে যেহেতু x³/3 কে ডিফারেন্সিয়েট করলে যেহেতু x² পাওয়া যায়, তাহলে x² এর ইন্টিগ্রেশনকে আমরা বলবো x³/3। সো আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এই জায়গাটায় আমার ইন্টিগ্রেশন চিহ্নটা হবে না, কারণ ইন্টিগ্রেশন করার পরে যেটা পাওয়া যায় ইন্টিগ্রেশন 2 to 3x² dx ইকুয়ালস টু, এখানে আমরা ইন্টিগ্রেশন লিমিট লিখবো শুধু, যে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট এরকম ভাবে লিখি 3 থেকে 2 পর্যন্ত। তো 3 বসিয়ে আর 2 বসিয়ে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যে ফলাফলটা হবে সেটাই হচ্ছে এই ফলাফলের ইন্টিগ্রেশন। সো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশনের একটা জিনিস আমরা মনে হয় বলা হয়েছে, তোমরা যদি মানে লক্ষ্য করে না থাকো, ইন্টিগ্রেশন দ্বারা আমরা যেটা বুঝি যে যদি আমি ইন্টিগ্রেশন fx dx একটা লিমিট x1 থেকে x2 পর্যন্ত বলি, তাহলে এটার দ্বারা আমরা বুঝতে পারবো যে fx যে বক্ররেখা হবে সেই বক্ররেখার নিচে এই ক্ষেত্রফলটুকুর মান, এই fx dx দ্বারা আমরা এই বক্ররেখার নিচের ক্ষেত্রফলটুকুর মান বের করতে পারি। এটা আমরা জিওমেট্রিক সিগনিফিকেন্স হিসাবে জানলাম যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের জিওমেট্রিক সিগনিফিকেন্স হচ্ছে এরকম, যে ইন্টিগ্রাল ক্যালকুলাস দ্বারা আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে পারি, এরিয়া আন্ডার এ কার্ভ। এটাও আমরা এই ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসের এই জিনিসটা আমরা অ্যাপ্লিকেশন করব আর কি। আচ্ছা, এখন আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের যতটুকু জানলাম তা থেকে আমরা একটা কাজ করব, আমরা আমাদের সমত্বরণে চলমান কণার যে গতির সমীকরণগুলা তোমরা শিখছিলা 9-10 এ, যে প্রথম সমীকরণ ছিল যে v ইকুয়ালস টু u প্লাস at, তারপর সমীকরণ ছিল s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। এই যে সমীকরণগুলো, তারপরে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as,
তারপর s ইকুয়ালস টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই যে চারটা সম্পর্ক তোমরা 9-10-এ শিখছো, এই চারটা সম্পর্ককে আমরা ক্যালকুলাস দিয়ে প্রুফ করতে পারবো আর কি। তো আমরা মূলত এই যে কোনো দুইটা সম্পর্ক, কারণ এই সম্পর্কগুলো যে কোনো দুইটা যদি আমরা বের করতে পারি তাহলে বাকি সবগুলোকেই আমরা আসলে বের করতে পারবো। তো সে কারণে আমরা এই দুইটা সম্পর্ককে ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে বা ইন্টিগ্রাল ক্যালকুলাস ডিফারেনশিয়াল ক্যালকুলাসের কম্বিনেশন দিয়ে কিভাবে বের করা যায় সেটা আমরা এখন একটু দেখব। আচ্ছা দেখো, প্রথম আমরা জানি যে ত্বরণ কাকে বলে। ত্বরণ ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। তাহলে যদি আমরা বলি যে টি সময় পর বেগ সমান ভি হলে আমরা বেগের পরিবর্তনের হার ত্বরণ, তাহলে আমরা a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি লিখতে পারি। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস থেকে। টি সময় পর বেগ হলে, বেগ ভি হলে ভি ইকুয়ালস টু a ইকুয়ালস টু ত্বরণ a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি বলতে পারি। এখন a সমত্বরণ, অর্থাৎ বলতেছি যে বেগের পরিবর্তন হবে একটা কনস্ট্যান্ট হারে, অর্থাৎ ডিভি বাই ডিটি এর সাথে ডিভি বাই ডিটি ইকুয়ালস টু এ পাবো আমরা, কিন্তু এ এর মধ্যে এমন কিছু নাই যেটা পরিবর্তিত হবে, অর্থাৎ এ হচ্ছে একটি টি মুক্ত রাশি, অর্থাৎ এ টি মুক্ত রাশি, টি মুক্ত রাশি। তাহলে এ যদি টি মুক্ত রাশি হয়, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা এটাকে লিখতে পারবো এরকম ভাবে যে ডিভি ইকুয়ালস টু এ ডিটি। এখন এই পাশে দেখো, বাম পাশে ডিভি আর ডান পাশে এ ডিটি, এখন দুই পাশেই যদি আমরা এরকম ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করে যদি বলি যে ইন্টিগ্রেশনটা করব সময়ের শুরু থেকে, অর্থাৎ টি ইকুয়ালস টু 0 থেকে সময়ের শেষ পর্যন্ত, টি ইকুয়ালস টু 0 থেকে সময়ের শেষ পর্যন্ত। এখন দেখো, বাম পাশে আমাদের চলক হচ্ছে ভি আর ডান পাশে আমাদের চলক হচ্ছে টি। তাহলে বাম পাশে চলক ভি হলে আমরা দেখব যে এই চলকের পরিবর্তন 0 থেকে যখন টি হয়, হ্যাঁ, তখন 0 থেকে যখন টি হয় তখন এই চলককে আমরা কি নাম দিতে পারি। এখানে যদিও আমরা 0 লিখে ফেলছি, কিন্তু আমরা এখানে 0 লিখবো না। কেন 0 লিখবো না? কারণ আমরা জানি যে 0 টাইম, অর্থাৎ যখন সময়ের শুরু, তখন যে বেগ, সেই বেগটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা বলি আদি বেগ। আর যখন টি সময় পরের বেগ, সেই বেগটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে ভি, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিভি ইউ থেকে ভি, আর এখানে ডান পাশে হচ্ছে ইন্টিগ্রেশন এ ডিটি 0 থেকে টি। তাহলে বাম পাশে ডিভি কে ইন্টিগ্রেশন করলে আমাদের ভি হবে ইন্টিগ্রেশন করলে, আর এই ভি থেকে দুইটা মান, ভি এর প্রান্তীয় মানগুলোকে বিয়োগ করতে হবে ইউ থেকে ভি পর্যন্ত। আর এখানে ডিটি, এ যেহেতু কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন করলে এ এর কোনো পরিবর্তন হবে না, কাজেই এ এই থাকবে, আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হবে। এখানেও আমাদের ফাইনাল ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, ফাইনাল ভ্যালু হচ্ছে টি। তাহলে আমরা এটাকে এরকম লিখবো পরের, যে ভি এর শুরুর মান হচ্ছে ইউ, শেষের মান হচ্ছে ভি। তাহলে এখানে ভি মাইনাস ইউ লিখবো, আর এই পাশে আমরা টি এর শেষ মান হচ্ছে টি, শুরুর মান হচ্ছে 0, কাজে এ ইন্টু টি মাইনাস 0 লিখবো। তাহলে এই যে আমাদের রিলেশনটা হয়ে গেল, ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি, দেয়ারফর ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণের প্রতিপাদন আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সম্পর্কটা যদি আমরা বের করতে পারি, পরবর্তীতে আমরা এই সম্পর্কের প্রতিপাদনের ক্ষেত্রে আমরা এই রিলেশনটাকে কাজে লাগাবো। দেখো এখন তাহলে এই রিলেশনটাতে আমরা কিভাবে আসতে পারি। যে আমরা যদি ধরে নেই কোনো একটা কণা, এটা কোনো একটা কণার গতিপথ ধরে নিলাম, তার আদিবেগ এখানে ইউ ছিল, টি সময় পর তার বেগ হচ্ছে ভি, এবং এখান থেকে এই এতটুকু পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডিএস,
আর এখান পর্যন্ত অতিক্রান্ত দূরত্বকে আমরা ধরলাম s, অর্থাৎ t সময় পরে, এবং এই টাইমটা হচ্ছে t সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব s, এবং এটুকু সময়ে তার অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ t সময় পর থেকে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র dt সময় পরে, এই টাইমটা হচ্ছে dt। এই dt সময় পরে তার এই ক্ষুদ্র অতিক্রান্ত দূরত্ব যদি dt হয়, তাহলে আমরা লিখতে পারি এই v, অর্থাৎ t সময় পরে বেগ v, t সময় পর বেগ v ইকুয়ালস টু, আমরা লিখতে পারবো ds বাই dt। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ds ইকুয়ালস টু v dt। আচ্ছা, যেহেতু আমরা আগের সম্পর্কে প্রমাণ করে ফেলছি v ইকুয়ালস টু u প্লাস at, তাহলে এখান থেকে আমরা ds ইকুয়ালস টু v এর জায়গায় u প্লাস at ইন্টু dt লিখতে পারি। তাহলে আবার লিখবো ds ইকুয়ালস টু u dt প্লাস at ইন্টু dt। এখন আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করব, কারণ আমরা এখান থেকে যে ds টা বের করব, মানে এই u বেগ থেকে নিয়ে শুরু করে v বেগ হওয়া পর্যন্ত এখান থেকে টোটাল যে দূরত্বটা, সেই দূরত্বটা নিশ্চয়ই এই ds গুলাকে যোগ করে করে আমরা পাবো। তাহলে এই ds কে ইন্টিগ্রেশন করব আর এটাকে ইন্টিগ্রেশন করব, এবং এই ইন্টিগ্রেশনটা হবে s এর মান 0 থেকে s পর্যন্ত। তাহলে এখান থেকে এটাকে ইন্টিগ্রেশন করব, আর এখানে যেহেতু ভ্যারিয়েবল হচ্ছে t, কাজে এখানে t এর মান 0 থেকে t পর্যন্ত, এখানেও t এর মান 0 থেকে t পর্যন্ত। তাহলে আমরা বাম পাশে পাবো 0 থেকে s পর্যন্ত, বাম পাশে পাবো s, আর ডান পাশে পাবো u কনস্ট্যান্ট, u আদিবেগটা কনস্ট্যান্ট, কাজে dt কে ইন্টিগ্রেশন করলে u ইনটু t, t এর মান 0 থেকে t পর্যন্ত, প্লাস a কনস্ট্যান্ট, কাজে a কে ইন্টিগ্রেশনের বাইরে আনা যাবে a কনস্ট্যান্ট হিসাবে, আর t dt কে ইন্টিগ্রেশন করলে আমরা পাই t স্কয়ার বাই 2। তাহলে 0 থেকে t পর্যন্ত, তাহলে এই পাশ থেকে আমরা পাচ্ছি 0 থেকে t পর্যন্ত t এর আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু 0, t মাইনাস 0, কাজে এখানে আসবে আমাদের ut প্লাস a ইন্টু t এর মান 0, t বসাবো আর 0 বসাবো, বিয়োগ করব, কাজে এখানে থাকবে আমাদের t স্কয়ার বাই 2। তাহলে এখান থেকে আমরা পেলাম ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে আমরা পেলাম s ইকুয়ালস টু ut প্লাস হাফ a t স্কয়ার। এই হচ্ছে আমাদের স্যার সমতরণের ক্ষেত্রে দ্বিতীয় সূত্রের প্রতিপাদন। আচ্ছা, হ্যাঁ বলো বলো মুসা, বলো কি বলতে চাচ্ছিলে। টি স্কয়ার স্যার কিভাবে? কোনটা? এই টি স্কয়ার কিভাবে আসে? ওই যে আমি তোমাদের আগে বলছি যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা ইকুয়ালস টু হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে যদি আমি ইন্টিগ্রেশন x dx বলি, ইন্টিগ্রেশন x dx কি হবে? x এর পাওয়ার এখানে কত আছে? 1, তাহলে x টু দি পাওয়ার 1 পাওয়ার 1 বাড়বে x স্কয়ার, আর ডিভাইডেড বাই n প্লাস 1, এটা হবে n প্লাস 1, তার মানে হচ্ছে 2। তাহলে ইন্টিগ্রেশন t dt, যদি ইন্টিগ্রেশন x dx যদি হয় x স্কয়ার বাই 2, তাহলে ইন্টিগ্রেশন t dt ইকুয়ালস টু হবে t স্কয়ার বাই 2। ঠিক আছে, এই জন্য এখানে t স্কয়ার বাই 2 হলো। আর আরেকটা দেখো যে ইন্টিগ্রেশন dt যদি হয়, ইন্টিগ্রেশন dt, এটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 0 dt, এভাবে লিখতে পারি। t টু দি পাওয়ার 0 আছে মনে করো এখানে, তাহলে t টু দি পাওয়ার 0 dt কে আমরা লিখবো t টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তার মানে এটা কিন্তু হচ্ছে t। তাহলে ইন্টিগ্রেশন dt কেও আমরা এই ইন্টিগ্রেশনের জেনারেল ফর্মুলার মাধ্যমে লিখেও এরকম বলতে পারি যে ইন্টিগ্রেশন t টু দি পাওয়ার 0 dt ইকুয়ালস টু হচ্ছে t। ঠিক আছে, সো ইন্টিগ্রেশন dt, ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন d এনিথিং, ইন্টিগ্রেশন d এনিথিং, ঠিক আছে, d যে কোনো কিছু, dp ইকুয়ালস টু p হবে। হ্যাঁ, কারণ dp বলতে আমরা p এর স্মল চেঞ্জ গুলাকে বুঝবো, তাহলে ইন্টিগ্রেশন dp বলতে p বুঝবো এরকম যে p এর স্মল চেঞ্জ গুলো যোগ করেই তো আমরা p এর চেঞ্জটা পাই, কাজেই তখন আমরা এটাকে সরাসরি p লিখে ফেলবো, বা যে কোনো ভ্যারিয়েবল যদি d সামথিং, ইন্টিগ্রেশন d সামথিং হলেই আমরা সেটাকে সেই সামথিং এর ইনিশিয়াল এবং ফাইনাল ভ্যালুর পরিবর্তনের মাধ্যমে প্রকাশ করতে পারি। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন আমাদের গতির সূত্রগুলো প্রমাণের ক্ষেত্রে, সমতরণে চলমান কণার গতির সমীকরণ প্রতিপাদনের ক্ষেত্রে। এখন আমরা যদি
u v equals to u plus at আর s equals to ut plus half at square, এই প্রতিপাদনগুলো ক্যালকুলাস দিয়ে করতে পারি, তাহলে বাকিগুলো উইদাউট ক্যালকুলাস এগুলোর মাধ্যমে আমরা বের করতে পারি। তাহলে সেই প্রতিপাদনগুলো আমি তোমাদের দেখাচ্ছি না। আমরা ইনশাআল্লাহ আগামী ফিজিক্স ক্লাসে, আগামী ক্লাস আমাদের সরাসরি ফিজিক্সের হবে। ফিজিক্সের ক্লাস আমরা ভেক্টর দিয়ে শুরু করব ইনশাআল্লাহ, এবং তখন আবার আলাদা আলাদা করে ক্যালকুলাসের মাধ্যমে ওই প্রতিপাদনগুলো যে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো আশা করি আজকের ক্লাসটা, ঈদের পরের ক্লাস তো আমি আর লম্বা ক্লাস নিলাম না, এই ক্লাসটা ফিজিক্সের পরবর্তী ক্লাসের সূচনা হিসাবে তোমরা নিতে পারো। আমরা পরবর্তী ক্লাস না, সূচনা হিসাবে নেওয়া যায় না, পরবর্তী ক্লাসে আমরা আসলে ভেক্টর করব, ভেক্টর দিয়ে শুরু করব। ভেক্টরের পরে যখন আমরা গতির সূত্রগুলো শিখব, হ্যাঁ, তখন আমরা আবার এই জিনিসগুলাতে ব্যাক করব। আর ভেক্টরের ক্লাসেও আমাদের ভেক্টরের শেষের দিকে আমাদের কিছু ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন থাকবে, ক্যালকুলাসের ব্যাপার থাকবে। তো সেই জন্য আমরা এই ক্যালকুলাসটাকে আজকে শেষ করলাম। তো ইনশাআল্লাহ আমাদের আগামী ফিজিক্স ক্লাস হবে নেক্সট উইকের স্যাটারডেতে, হ্যাঁ, আর আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মানডেতে, এবং ম্যাথ হবে, ম্যাথের প্রিভিয়াস ক্লাসের কন্টিনিউশন হবে। ত্রিকোণমিতি করাচ্ছিলাম ত্রিভুজের ধর্ম সম্পর্কিত, এটার কন্টিনিউশন হবে। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।